আজকে আপনাকে যখন আমরা যুক্ত করলাম, আজকে একটা খবর বিভিন্ন কাগজে এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের যে অধ্যাদেশটা, সেইটা আইনে পরিণত করা হয়েছে। নতুন যেটা সংযোজন করা হয়েছে, আওয়ামী লীগ বা একটা অঙ্গ সংগঠন সমূহ যারা করবেন, কোনো প্রোগ্রাম করার চেষ্টা করবেন, তাদেরকে শাস্তির বিধান নতুন সংযোজন করা হচ্ছে। জি, আওয়ামী লীগ তো এই শাস্তি মাথা নিয়েই 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ তো সবসময় এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেই জনগণের স্বার্থ হাসিল করেছে, অধিকার প্রতিষ্ঠা করেছে। যে আওয়ামী লীগের জন্য এটা যদি এটা হয়েই থাকে, নতুন কিছু না। গত এই দখলদার মব সন্ত্রাসের যে যে ইউনূস, গং, তাদের তো আমরা এই একই ধরনের একটা নিপীড়নের মধ্যে ছিলাম। অসংখ্য মানুষ হত্যা করলো, গণহত্যা করলো, জেলখানায় আমাদের প্রবীণ নেতাদেরকে হত্যা করলো, মন্ত্রী রমেশ সেন, নুরুল মজিদ হুমায়ুনকে কিভাবে অযত্ন অবহেলায় বিনা চিকিৎসা হত্যা করলো। তো মব সন্ত্রাসের ছাত্রলীগের ছেলেদেরকে ভাতের প্লেটে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো। মানে মানুষ কবর থেকে তুলে নিয়ে এসে সেই মৃতদেহ জ্বালিয়ে দিল। দাফনকৃত কবর, মানে হেন কোনো মানে অপরাধ বা বা এই মানবতার বিরুদ্ধে যে সকল অপরাধগুলো করা হয়, সব ধরনের অপরাধ করেছে এবং এগুলোকে তো আমরা মোকাবেলা করে আছি। জয় বাংলা, মুক্তিযুদ্ধ, বাঙালির যে সৃষ্টির ইতিহাসকে নিয়েই তো আমরা আছি, লড়াই করছি এবং আমাদের বিরুদ্ধে তো সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জন্য আহ, যেটা একজন হাজতির বা একটা আসামির যেটা অধিকার, জামিন, সেই জামিনগুলো পর্যন্ত দেওয়া হচ্ছে না। এবং বিনা বিচারে ভুয়া আজগবি মামলায় আটক করে রাখা হচ্ছে দিনের পরে দিন। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী আটক করা হলো, হত্যা করা হলো, মব করা হলো। আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর সব জ্বালিয়ে দেওয়া হলো। তারপরেও তো থামিয়ে রাখা যায়নি। কাজেই আমার মনে হয় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ যে রাজনীতিটা করে এটা বাংলার মানুষের রাজনীতি করে। আওয়ামী লীগের তো নিজস্ব কোনো বিষয় নয়। আওয়ামী লীগ রাজনীতিটা করে বাংলার মানুষের। তা এইটা আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার অর্থটাই হচ্ছে বাংলার মানুষের রাইটটাকে থামিয়ে দেওয়া। কাজেই এই কোনো আইন দিয়ে, কোনো নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগের পথকে আটকানো যায়? ফজলু ভাই, আপনি দীর্ঘদিনের 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্ট 2024-এ, 5ই আগস্ট পর থেকে আওয়ামী লীগের গ্রাসরুটের যেসব ছেলে মেয়েকে আমরা নিয়ে আসি আমাদের প্রোগ্রামে আর কি, তাদের কারোই কিন্তু বাড়িঘর নাই। বেশিরভাগই বাড়িঘর নেই, ধ্বংস করা হয়েছে। কিছু মাঝে আপনি দেখেছেন যে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের যে একটা নিউজ আসছিল বিভিন্ন জায়গায়, প্র্যাকটিক্যালি কোথাও কিন্তু কোনো অফিস নেই। সব অফিস গুলা কিন্তু ধ্বংস। ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে। সেগুলো কিছুই নেই। এখন যে বিপদটা হচ্ছে, আপনারা যে পুলিশ হত্যার বিচার দাবি করে আসছেন, সেই পুলিশ এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকা কামাইয়ের মেশিন বানিয়েছে। পুলিশ এবং জেলখানার লোকজন, জেলখানার লোকজন, পুলিশ যখন ধরে একটা লোককে, তখন থেকে টাকাটা শুরু হয়। জেলে যে লোকটা যায়, তখন টাকাটা শুরু হয়। জামিন যেটা করতে হয়, হাইকোর্ট পর্যন্ত গিয়ে জামিনগুলো যেগুলো হয়, আমাকে কয়েকদিন একটা ছেলে বলেছে যে তার বাবা 2 লক্ষ টাকা ম্যানেজ করে জামিন করিয়েছে। তারপরে জামিনটা যাতে স্টে না হয়, এটর্নি জেনারেল অফিসকে আরো 2 লক্ষ টাকা দিতে হয়েছে। না এই যে ফজলু ভাই, নিষেধ। হ্যাঁ, আপনি যে হুম, কথাগুলো বললেন, এই যে ব্যাপারগুলো ঘটছে, এগুলো পুলিশকে বা এই এই যে আমি দায়ী করব না, আমাদের আদালতকে দায়ী করব না, এটার সঙ্গে তো বর্তমান যে 2024 সালে 5ই আগস্টের পরে যে দখলদার যে ইউনূসের নেতৃত্বে যে দেশ পরিচালনা শুরু হলো, এটা এটা তো তারাই সরাসরি জড়িত। আপনার
একজন জেলারের কাছে সেখানে কতজন আসামি গ্রেপ্তার করা হচ্ছে, কতজন জামিন হচ্ছে, এটা একটা তালিকা প্রতিনিয়ত এই যে সংঘবদ্ধ সিন্ডিকেট গ্রুপ তারা করে। এবং সেখানে যেই শোন এরেস দেখানো হয়, অনেককে ছেড়ে দেওয়া হয় মোটা অঙ্কের একটা টাকার পয়সা নিয়ে, এবং এই টাকাটা ভাগ বাটোয়ারা হয়। এটা যারা সরকার পরিচালনা করছে তাদের মধ্যেও এই টাকাটার একটা অংশ যায়। আবার পুলিশের কথা বললেন, পুলিশ কি করবে? পুলিশ তো চলতেছে সরকারের যারা ক্ষমতায় আছে তাদের কথায়, এবং তারা সেখান থেকে পুলিশের মাধ্যমে এই অর্থ তারা নেওয়া হচ্ছে, এবং এই অর্থটা চারিদিকে ভাগ বাটোয়ারা হচ্ছে। তো কাজেই আমাদের এইভাবেই বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে, নিরাপত্তার প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা যে কথাটা বলতেছি, ভেঙে দেওয়া হচ্ছে। আপনার বিচারক কতগুলো আসামি তার কাছে জামিন প্রার্থনা করছে, সেই জামিনে কতগুলো সে জামিন দিচ্ছে, সেখান থেকে কি অনৈতিক একটা অর্থনৈতিক লাভ আসতেছে, সেটাই আবার ভাগ বাটোয়ারা হচ্ছে। এটা তো সবই আপনি দেখেন। একজন সরকার প্রধান, এর আগে অনেক স্বৈর শাসক বাংলাদেশ দখল করেছে, চালু করেছে, কিন্তু এই 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 যে মব সন্ত্রাসের জনক যে আপনার ইউনুস গং, তিনি দেখেন ব্যক্তিগতভাবে তিনি তার যত বাংলাদেশের যে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে সেটা তিনি মওকুফ করেছেন। তিনি তার ব্যবসা বাণিজ্য নিয়েছেন। তিনি তার যে আগামী কতদিন পর্যন্ত ট্যাক্স দিবেন না সেটাও তিনি সরকারের গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সেটা বৈধ করেছেন। এবং তিনি এখানে ম্যান পাওয়ারের ব্যবসা নিয়েছেন, যেটা হচ্ছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটি নিয়েছেন, আপনার হচ্ছে পাওয়ার প্ল্যান্ট নিয়েছেন, এবং একজন ক্ষমতা দখল করার পরে ব্যক্তিগতভাবে তিনি এই ধরনের কার্যক্রমগুলো করেছেন। এখন সরকার প্রধান, যিনি দেশের প্রধান ব্যক্তি হয়ে থাকেন, তিনি যদি এই অপকর্মগুলো করেন, তাহলে আর কারো জন্য কি এগুলো কি বাধা হয়ে থাকে? যখন একজন সরকার প্রধান বলতেছে যে তোমরা ফ্যাসিস্ট শুধু সরকারের মধ্যে দেখতেছো, তোমরা হচ্ছে তোমার গ্রামে তোমার আশেপাশে দেখো না, তাদেরকে ধরতে পারো না, যখন তিনি নিজেই মানে এই সন্ত্রাসকে উদ্বুদ্ধ করছেন, তো সেই দেশে আইন কানুন, দেশ পরিচালনার সঠিক বন্দোবস্ত, এগুলো আর কিছু বাকি থাকে? এবং একই তো ধারাবাহিকতা আপনার চলছে। আগে অনির্বাচিত ছিল, এখন একটা নির্বাচনের একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। এইটুক শুধু পরিবর্তন, বাকি তো সব একই আছে। এই যে নতুন যে উদ্যোগটা উল্লেখ করা, সেই সংগঠন কোনোভাবে করলে তাদের শাস্তির আওতায় আনা হবে, এটা কি ওই টাকা উপার্জনের ওই গতিটাকে আরো শক্তিশালী করা? টাকা উপার্জন করার মতো সেই শক্তি আর আছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যে সংকট তৈরি হয়েছে, এখন যদি ওই ধরনের ক্ষমতা প্রয়োগ করার জন্য যদি তারা চেষ্টা চালায়, এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এবং এই অবস্থায় যদি আপনার দেশ চলতে থাকে, তাহলে এই আওয়ামী লীগ নয়, সাধারণ মানুষই দেখবেন এই যাদেরকে নির্বাচিত করে আনা হয়েছে, তারা কিন্তু নির্বাচিত হয়ে রাজধানীতে থাকবেন। এলাকায় যাওয়ার সাহস তাদের থাকবে কিনা আমি জানি না। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, এই যে আপনার একটা আইন যদি করা হয়, সেই আইনের বেড়াজালে আটকায় কিছু মানুষের তো এই ধরনের বিপদগ্রস্ত করে তার কাছ থেকে তো কিছু উৎকোচ গ্রহণ, অর্থনৈতিক, এটা তো এখন বাংলাদেশে একটা ব্যবসা হয়ে গেছে। মামলা ব্যবসা যেমন হলো, কার নাম রাখবে, কার নাম রাখবে না, কার নামে চার্জশিট দিবে, কার নামে চার্জশিট দিবে না, এই জন্য একটা বড় ধরনের ব্যবসা হচ্ছে। তো এর থেকে বিনা পরিশ্রমে এত বড় ব্যবসা বাংলাদেশে তো আর কখনো হয়নি। কাজে এগুলো করছে। এখন সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে। গত পরশুদিনকে একজন আমার ছাত্রলীগের কর্মী গাইবান্ধা, সে আমার সঙ্গে, তো আমি বললাম যে তুমি তো জেলখানায় ছিলা, তোমাকে তো 3টা মামলা দিল, আবার কেন জামিন করে দাও? কথা, ভাই আমার 2 বিঘা জমি ছিল, আমার বাবা মা বিক্রি করেছে, আপনি বাবা মা তো বুঝেনি। হ্যাঁ, আপনি নিজেও একজন বাবা, আমি রাইট।
বাবা মার মন তো মানে না, তার সর্বশেষ যে সম্পত্তিটা ছিল সেটা বিক্রি করে তার ছেলেকে জামিন করে আনিয়েছে। দেখেন এই পরিবারটা এখন কোথায় যাবে? আমি বললাম তুমি যে জামিন হয়ে আসলা, তুমি তো আরেকটা বড় কারাগারে পড়ে গেলা। কয় আমার বাবা মা তো বুঝে না, এইভাবেই সবকিছু শেষ করে দিয়ে আমাকে বের করে নিয়ে এসেছে। তো এই যে অপরাধগুলো, মানবতার বিরুদ্ধে অপরাধগুলো ওই হচ্ছে, ছেলেটার বাবা জমি বিক্রি করতে পেরেছে, অনেকের তো জমি পর্যন্ত নাই। জমিও পর্যন্ত বিক্রি করতে পারছে না। আমি এবং জিজ্ঞেস করলাম টাকা ম্যানেজ হচ্ছে কিভাবে, বললো অমুক কয়েকটা এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছে। ঋণ নিচ্ছে। এবং এবং হচ্ছে আপনার দেখেন যে আপনি একজন মানুষ তার গরু বিক্রি করছে হাটের মধ্যে গিয়ে বাজারে, সেই গরু 50,000 বা 60,000 বা 40,000 টাকা দিয়ে বিক্রি করার পরে সেই টাকাটা যে বাড়িতে নিয়ে যাবে সেই সাহসটা পর্যন্ত পাচ্ছে না, কারণ এই বাড়িতেও তার টাকাটা রাখাটা নিরাপদ নয়। মানুষ আপনার হচ্ছে 5,000 টাকা নিয়ে ঢাকা শহরে এখন চলতে ভয় পায়। তো এইরকম একটা আইন শৃঙ্খলার অবস্থা হয়ে গেছে। কাজে এই যে আরেকটা নতুন একটা ফাঁদ তৈরি করা হচ্ছে যে আপনার যদি কেউ এই রাজনীতি করে তার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা করা হবে, জেল জরিমানা করা হবে। এখন যে কোনো মানুষকে তো বলতে পারে, হ্যাঁ ফজলুল ভাই তুমি তো এই রাজনীতির স্লোগান দিয়েছো, তুমি রাজনীতি সম্পৃক্ত, তো তোমার বিরুদ্ধে মামলা হবে। তাকে এইভাবে সাধারণ মানুষ হয়রানিতে হবে। আমি যেটা ঢাকা এয়ারপোর্টের খবর নিলাম ফজলুল ভাই, সেটা হচ্ছে যে আমাদের যেসব স্টুডেন্টরা স্কলারশিপ নিয়ে আপনার হচ্ছে দেশের বাইরে লেখাপড়া করতে যাচ্ছে, সেই তাদের প্রথমবারের মতো হয়তো দেশের বাইরে যাচ্ছে, তাদের এই এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেম বা এগুলো সম্পর্কে নতুন অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা, নতুন না। সে তখন দেখা যাচ্ছে যে তার ইয়াং একটা ছেলে, সে দেশের বাইরে পড়তে যাচ্ছে, স্টুডেন্ট, তাকে ইমিগ্রেশন আটকে দেওয়া হচ্ছে, দাঁড়ান আপনার ইয়ে আছে, আমাদের চেক করতে হবে। এবং চেক করার পর তাকে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং ট্যাগ লাগিয়ে দেওয়ার পরে তার কাছে টাকা পয়সা দাবি করা হচ্ছে। এইভাবে 50,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত যে যার কাছে পাচ্ছে। এই এয়ারপোর্টটা আরেক ধরনের, এই আমাদের মেধাবী ছাত্র, এই ছাত্র যে আপনার এই টাকা পয়সা দিয়ে নিজের দেশ ত্যাগ করতে হচ্ছে, তিনি যখন লেখাপড়া করবেন দেশ সম্পর্কে তার কি ধরনের একটা ভাবনা তৈরি হবে, তাদের কাছ থেকে এই দেশ আর কি পাবে। এই তো চলতেছে এখন বাংলাদেশে। মানে বিশেষ করেন এইসব অভিজ্ঞতার কারণে অনেকে দেশ ত্যাগ করে এবং শপথ নেয় আর দেশে আসবো না। আর দেশে আসবো না, তাই তো হচ্ছে। আমার বেশ কয়েকজন আমি যেহেতু বাইরে আছি, আমি এই ধরনের অভিজ্ঞতা আমার সামনে ব্যক্ত করলো যে এইভাবে আমাদের ইমিগ্রেশনে টাকা থামিয়ে আমাদেরকে, আমার বাবা মা আত্মীয় স্বজনরা বাইরে আমাকে বিদায় দেওয়ার জন্য এসেছে, হ্যাঁ তাদের ফোন দিয়ে তাকে ফোন করে এই এই টাকা পয়সা নেওয়া হয়েছে। এই যে একটা অবস্থা, এই যে একটা আরেকটা নতুন ফাঁদ সারা দেশে একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি করলেই তাকে বিরুদ্ধে জেল জরিমানা হবে। তো এটা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে সাধারণ মানুষ বা আওয়ামী আরেকটা পরিবার, আরেকটা আওয়ামী লীগের প্রসঙ্গে পরিবারের আত্মীয় স্বজনরা। আরেকটা প্রসঙ্গে যাই আমরা, খালেদ ভাই, যে আমাদের সংবিধানে আছে সংগঠন করার অধিকার, আমাদের সংবিধানে আছে যেটা। এই ধরনের আইন করতে গেলে তো সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান ইয়েস, সংবিধান আমাদের সংশোধন দিয়ে আমাদের সম্ভব না। আমাদের তো সংবিধানের যে আর্টিকেল 38 সেখানে সুস্পষ্ট ভাবে আপনার এই রাইটটা আমাকে দেওয়া হয়েছে। তো যদি তাই হয়, দেখেন একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, দেখেন এদের কত ছল চাতুরি। আমি আজকে একজনের কাছে বললাম যে দেখেন আওয়ামী লীগ কখনো মিথ্যা, বানোয়াট বা বিভ্রান্তির রাজনীতি করে না। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল কোনো ছল চাতুরির আশ্রয় না, যা সত্য, যা ন্যায়, যা মানুষের জন্য, এবং সেটাই আওয়ামী লীগ বলে। এবং এই যে ছল চাতুরি, আপনার সাংবাদিকরা যখন এই দখলদার ইউনুসকে আপনি হচ্ছে জিজ্ঞেস করলো ইউএনএ আমেরিকা যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, না নিষিদ্ধ করা হয়নি, তাকে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এবং আপনার বর্তমান যে তার হাত ধরে ধারাবাহিকতায় যারা এখন অনির্বাচিত থেকে নির্বাচিত তকমা নিয়ে যারা দেশ পরিচালনা করছে, তারা বলছে যে না আমাদের কোনো ইচ্ছা ছিল না। নির্বাচনের আগে
আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলেছে আপনারা আমাদেরকে ভোট দেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, শেখ হাসিনা দেশে আসবে। আমাদের ভোটাররা খুব ইনোসেন্ট, হ্যাঁ, এবং এই এই ধরনের ভরসা পেয়ে অনেকে ভোট কেন্দ্রে চলে গেছে। হ্যাঁ, এখন বলা হচ্ছে আমাদের কোনো ইচ্ছা নাই। আর আপনি যেটা বললেন যে এখন সেই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হচ্ছে এবং এক্সট্রা মানে জেল জরিমানার মানে যে বিধান সেখানে রাখা হচ্ছে। এই যে ছলচাতুরির রাজনীতি করে, মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি, এটা এটা এদের এরাই সম্ভব। 5ই আগস্টে মানুষকে যেমন বোকা বানানো হয়েছে, যেই তারা মানুষ 7.62 তাদেরই একজন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার, যিনি সামরিক একজন বিশেষজ্ঞ বটে, ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি বললেন কোথা থেকে এটা এলো, কারা এই অস্ত্র পেল। এবং আমরা দেখলাম যে পুরো গণহত্যা সংগঠিত করে মানুষকে একটা ধোঁকা বানিয়ে, যেখানে আপনার 2 দিন আগে বলা হলো বঙ্গবন্ধুর মুজিবের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, 5 তারিখে আমরা কি দেখলাম? সব উল্টা চিত্র। আমরা কি দেখলাম? স্বাধীনতার আতুর ঘর, মুক্তিযুদ্ধের আতুর ঘর, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে, 32 নম্বর আগুন দিয়ে পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে দেওয়া হলো। তো এই যে ছলচাতুরির রাজনীতি, আজকে বাংলাদেশের মানুষকে বোকা বানানো হয়েছে, আবার বোকা বানানো হলো 12ই ফেব্রুয়ারির মাধ্যমে। বাংলাদেশের মানুষ বোকা ঠকতে ঠকতে, বলে একটা কথা আছে, ঠকতে ঠকতে ঠাকুর হয়ে যাব। আপনার এইভাবে ঠকিয়ে ঠকিয়ে এইভাবে ছলচাতুরির রাজনীতি করতে কত দূর পারলেন না তো। 75-এ 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কত কি চেষ্টা করলেন, পারেন নাই। হ্যাঁ, তা আমার মনে হয় না বাড়ি ভাই, যে এই ধরনের আইন বা এই ধরনের মানে পদক্ষেপ নিয়ে বা এই ধরনের ছলচাতুরি করে কিছুদিনের জন্য বাংলার মানুষকে আটকিয়ে রাখা যাবে, কিন্তু চিরদিনের জন্য না। আর একটা বিষয় দেখেন, আমেরিকার সাথে যে সম্পর্ক এখন, আমেরিকা বাংলাদেশের যত কিছু নিয়ে কথা বলে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার। হুম, তো ওইটা তো একই ইয়াতে পড়ে, একই 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 এটা নিয়ে তো দীর্ঘদিন যাবৎ তবে আমাদের কিভাবে সে এটা নিষিদ্ধ করবে? সে বা এটা করলে গেলেও তো টিকবে না। না, করবে না তো। আপনি আপনি কিভাবে, আপনি দেখেন না, একটা একটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেন নাই, অথচ তাকে আপনি নির্বাচন করতে দিলেন না। হ্যাঁ, যেই 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 দলটা 1971 সালে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করলো তার অপরাধে, গণহত্যার কারণে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে, আপনি তাকে নিয়ে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। তো এই তো অবস্থা আজকে। পার্লামেন্টে কিছু ইংরেজি, কিছু উর্দু, কিছু হিন্দি, কিছু বাংলা। হ্যাঁ, আজকে মডার্ন পার্লামেন্ট আজকে বসানো হয়েছে এখানে। তো এই তো হচ্ছে আপনাদের কর্মকাণ্ড বা এদের পথ চলা। এটা তো খুব স্বাভাবিক। ধরুন, যে যে দল পাকিস্তানের পক্ষে ছিল সেই দল সংসদে তাদের নিয়ে দেশ, আর হচ্ছে যে দল দেশটা স্বাধীন করলো তাদের কাজ করার অধিকার নাই। এটা কাজ করে ওদের। আবার দেখেন যে একদিকে বলা হলো যে দিল্লি না ঢাকা। হ্যাঁ, এখন আমরা দেখলাম যে এখন ভারতের সঙ্গে প্রায় 20% ট্রেড বেড়ে গেছে। বাংলাদেশের বাজার এমনও হচ্ছে যে বাংলাদেশ এবার ঈদে যেটা শুনলাম, ভারতীয় পণ্য পাকিস্তান বলে চালিয়ে দেওয়া হয়েছে। তো এখন তারপরে আপনার দেখেন যে ভারতের বিএনপির এক নেতা তার নিজের বউয়ের শাড়ি পর্যন্ত পুড়িয়ে দিল, এই কারণে নাকি আমি শুনেছি রসিকেরা বলে তার বউয়ের সঙ্গে সম্পর্ক টানপোড়েন শুরু হয়ে গেছে। তো এখন দেখলাম যে দিল্লি থেকে, রুমালিগড় থেকে ঠিকই পাইপলাইনে তেল আসতেছে হাজার হাজার লিখে। তো কোথায় গেল দিল্লি না ঢাকা? এখন তো পার্লামেন্টে শুনি না দিল্লি না ঢাকা। তো এই যে ছলচাতুরি, এই যে দ্বিচারিতা, এই যে নষ্ট রাজনীতি যে করাতে কি হচ্ছে, বাংলাদেশ আজকে তলিয়ে যাচ্ছে। এবং একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশ যে আপনি দূর থেকে দেখছেন, খুব 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 নিরপেক্ষভাবে দেখেছেন, খুবই মনোযোগ সহকারে বাংলাদেশ দেখেছেন যে বাংলাদেশের শতভাগ শিশু স্কুলে যায়, বাংলাদেশের শতভাগ শিশুর মানে সদ্য জন্ম লাভকারী শিশুর মানে মৃত্যু হার কমে গেছে, মাতৃমৃত্যু কমে গেছে।
বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে। এই যে আমি মিডিয়া প্ল্যাটফর্মটা যদি বলেন, আপনি যখন দেশ ছেড়ে এসেছেন আপনার বাংলাদেশে আপনার এরিনাটা কতটুকু ছিল, আজকে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় সাংবাদিকতা থেকে পাশ করে আপনার হচ্ছে অন্যান্য পেশায় চলে যেত, এখন অন্য অন্য সাবজেক্ট থেকে পাশ করে সাংবাদিকতা আসতেছে। এটা তো আওয়ামী লীগের সময় হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, গ্রামীণ অর্থনীতি, এই যে এনজিওদের যে ব্যবসা বাণিজ্য কিন্তু একদম সীমিত হয়ে গিয়েছিল। কারণটা বাংলাদেশের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি অত্যন্ত সচল হয়ে গেছিল। এবং একটা সরকারের দায়িত্ব কি, মানুষকে পথ দেখানো। ঘরে মানে প্রত্যেকটা মানুষ ম্যান টু ম্যান তো কাজ করা সম্ভব না, পথ দেখাবে, সেই পথ দিয়ে হাঁটবে। আজকে পদ্মা সেতু হয়েছে বলে দক্ষিণ অঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের মানুষ একটা সেতু স্থাপন হয়েছে। আগে তো এটা ছিল না। এটাই তো সরকারের কাজ। তো আজকে বাংলাদেশ কোথায় যাচ্ছে? বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে, আবার শিক্ষা থেকে শিশুরা ঝরে পড়ে যাচ্ছে, হামের টিকা না মানে ভ্যাকসিন নাই বলে শিশু মৃত্যু বেড়ে যাচ্ছে। গত 1 মাসে প্রায় 200-র উপরে শিশু মারা গেল, মাতৃমৃত্যু বেড়ে গেছে। এবং এগুলোর যে মানে যেটা, এটার কারণে লাভবান হচ্ছে কারা? এই ধর্ম ভিত্তিক যারা ব্যবসাটা করে। যে কারণ শিক্ষা না থাকলে, অর্থনীতি দুর্বল থাকলে মানুষ অসহায় হয়ে যায়, সেই অসহায়তার সুযোগ তারা নেয়। তো তারা এই যারা রেজিম আছে, তারা বাংলাদেশকে অশিক্ষার অন্ধকারে রাখতে চায়। বাংলাদেশের দারিদ্রতা থাক, সাইফুর রহমানের ভাষায়, যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা হলে আমরা বিদেশি সাহায্য পাবো না। হ্যাঁ, তার মানে ওই যে আমরা যদি স্বয়ংসম্পূর্ণতা, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করি, তাহলে তো বাংলাদেশে যারা ডোনার কান্ট্রি আছে তারা তো বলবে তোমার দেশ তো এখন এগিয়ে গেছে। এই যে মধ্যমায়ের দেশ হইতে বাধা দেওয়া হচ্ছিল কেন? মধ্যমায়ের দেশ হলে এই ধরনের ব্যবসায়ীরা তার বঞ্চিত হতো। কারণ যারা ডোনার, আপনি অস্ট্রেলিয়া আছেন, আপনি ভালো খবর রাখেন, এই ধরনের মধ্যমায়ের দেশকে তো কেউ ডোনেট করবে না। তো কাজে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা সেই জন্য এই ধর্ম ব্যবসায়ী, এই হচ্ছে কি এনজিও ব্যবসায়ী এবং এই ধরনের কিছু সুশীলের নামে কিছু দেশবিরোধী চক্র এক হয়ে এই জুলাই সন্ত্রাসে অংশগ্রহণ করেছে, এবং যার খেসারত আজকে বাংলাদেশের মানুষ দিচ্ছে। আরেকটা প্রসঙ্গে আসি খান ভাই, আপনার এলাকার সিনিয়র একজন পলিটিশিয়ান মির্জা ফখরুল, তার পারিবারিক পরিচয় আমরা জানি। ইনি তার মতো বয়স্ক একটা মানুষ, শিক্ষক ছিলেন, ইনি কিভাবে বলেন শেখ মুজিব স্বাধীনতা চায় নাই, এবং গতকালকে আব্দুল সালাম বলে একজন বললেন আমরা আওয়ামী লীগ এবং জামাত পাকিস্তান চেয়েছে, একমাত্র বিএনপি স্বাধীনতা চেয়েছে। সেই বিএনপির জন্মই 78 সাল। এটাকে মন্ত্রী হলে কিছু লোকজন এলোমেলো কথাবার্তা বলে। মির্জা ফখরুলের বয়স এখন প্রায় 80 ঊর্ধ্বে, আমার যতটুকু মনে পড়ে। তার পারিবারিক দিকে আমি গেলামই না, কিন্তু আমি শুনেছি যে তিনি নাকি তার ছাত্র জীবনে এক সময় অভিনয় করতেন, নাট্য অভিনেতা ছিলেন। তো সেই যে একজন শিল্পী হিসাবে যে কোনো শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা আছে। হ্যাঁ, তো সেই অভিনয় শিল্পীর যে মানে চরিত্রটা, সেটা তিনি রাজনীতিতে নিয়ে আসলেন, এটাই দুর্ভাগ্য আর কি। তো এখন কিভাবে দেখবো আমি? যদি বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা চাননি, তাহলে শেখ মুজিব কি পাকিস্তান অখণ্ড রাখতে চেয়েছিলেন? তাহলে শেখ মুজিব তাহলে পাকিস্তানপন্থী, তাহলে ভারতীয় তকমা দেওয়া হয় কেন? আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, তা আওয়ামী লীগ তাকে পাকিস্তান চেয়েছিল, তাহলে আওয়ামী লীগকে কেন ভারতীয় তকমা দেওয়া হয়? তো কাজে এরা ওই যে বললাম না, দ্বিচারিতা, এই যে এদের রাজনীতির কোন মানে যখন যেটা প্রয়োজন তখন সেটাই করে। মানে এরা হচ্ছে যে ওই যে খড়কুটা ভেসে যায়, এরা ভাসমান, যা কিছু পায় সেটা নিয়ে ধরে ভাসতে চায়। তো এখন এই মুহূর্তে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল সাজতে চায়। জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধার বরপুত্র বানাতে চায়। তা আমি শুধু মির্জা ফখরুলকে আপনার মাধ্যমে প্রশ্ন করব, তিনি বুকে হাত দিয়ে বলবেন, তিনি ইমানকে একদম সঠিক জায়গায় রাখিয়ে বলবেন, 25শে মার্চের আগে তিনি মেজর জিয়া নামে কোনো ক্যারেক্টারকে চিনতেন কিনা? তিনি নিজের অন্তরাত্মাকেই বলুক, হ্যাঁ আমি জিয়াকে আমি 25শে মার্চ 1971 সালের আগে চিনতাম।
তো কাজেই আমার মনে হয় বাড়ি ভাই এইসব কথা বলে এই ধরনের মানুষের কথাবার্তাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে আছে বা মনে হয় না। কারণ ইতিহাস তার সঠিক নিয়মে পথ চলবে। মির্জা ফখরুল আর সালাম কি বলল এরা বলবে, কারণ এদের পিছনে অনেক কিছুই তকমা আছে, আমি এগুলো বলতে চাই না। তকমা, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক এটা। আমি ঠাকুরগাঁওয়ের মানুষকে গেলেই জিজ্ঞেস করলেই না, আমি আপনাদের আমি প্রথম বলবে, এগুলো আমি আমি প্রথম বলতে রিপিট চাই না। করেছিলাম। তবে এই বয়সী একজন মানুষ এই ধরনের মিথ্যাচার নিজের রাজনৈতিক চেয়ারকে ধরে রাখার জন্য, নিজের পরিবারকে রাজনীতির মানে যে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন। আমি শুনেছি যে তার সন্তানকে নিয়ে নাকি তিনি রাজনীতির খুব চিন্তা ভাবনা করছেন তার এলাকায়। সেই জায়গায় এই ধরনের কথাবার্তা ছাড়া তো অসম্ভব ব্যাপার। আমি ওই ঠাকুরগাঁয়ে একসময় রিপোর্ট করতে গিয়ে এই রিপোর্ট গুলো আমি করেছিলাম। যেমন একাত্তরে ঠাকুরগাঁর ওই পারে ইসলামপুর বলে একটা ইন্ডিয়ান এলাকা আছে। ওরা প্রথম ইসলামপুরে, মির্জা ফখরুলের নানা বাড়ি তো ইসলামপুরে। ডালিমগা। হ্যাঁ, ওইখানে ওনারা যান ইসলামপুরে। তখন ইসলামপুরে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন যেহেতু মির্জা ফখরুল ছাত্র ইউনিয়ন করতেন, পুলিশ তাকে সন্দেহ করে ধরে নিয়ে যায় ওই বোমা ঘটনায় আর কি। তা মির্জা ফখরুলের মামারা তখন ওইখানে ওই যে আওয়ামী লীগ নেতা যারা ওইখানে ছিলেন তাদের কাছে যান যে আপনি যদি থানায় যান, তো পুলিশ ওনাকে আপনাদের জিম্মায় ছাড়তে পারে। তো আওয়ামী লীগ নেতারা সেই ৭১-ও তাকে উদ্ধার করে এনেছেন। না, আপনি দেখবেন, আপনি বললেন যে ছাত্র ইউনিয়ন করতেন, আপনি দেখবেন এই ধরনের পরিবারের যারা ছেলেমেয়েরা ওই সময়ে, তখন তাদের মানে এই রাজনীতিটা করা একটা ফ্যাশন ছিল। এবং যারা এই ধারার রাজনীতিতে ছিল 75-এর পরে সবার চরিত্র উন্মোচন হয়ে গেছে। 75-এর পরে দেখেন যে যার জায়গায় যাওয়ার সেই জায়গায় চলে গেছে। এবং ৫ই আগস্টের আগে আমরা অনেক চরিত্র দেখেছি, কিন্তু ৫ই আগস্টের পরে আমরা তো তাদের প্রকৃত চেহারাটা আমরা দেখতে পেলাম। কাজেই মানে ওই যে বলে না গুপ্ত, ওই সময়ে তো ছাত্র ইউনিয়ন ছিল, বা ছাত্র ইউনিয়ন ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। পরবর্তীতে আমরা দেখেছি কাজী জাফরদেরকে, আমরা দেখেছি তো মশিউর রহমান জাদু মিয়াকে দেখেছি কিভাবে মৌলানা ভাসানীর ধানের শীষ জিয়াউর রহমানের কাছে বিক্রি করে দিলেন প্রধানমন্ত্রী হওয়ার আশায়, কিন্তু প্রধানমন্ত্রী হতে পারলেন না। সিনিয়র মন্ত্রী হয়েছিলেন, কিন্তু রাজাকারের আন্ডারেই তাকে মন্ত্রী পরিষদে থাকতে হয়েছিল। ধানের শীষ বিক্রি করে দিয়েও তিনি কিন্তু পান নাই। তো কাজেই এখন তারা এই ধরনের বিভ্রান্তি, মিথ্যাচার রটাবে, ছড়াবে, এটাই স্বাভাবিক। আমরা আমরা বাংলাদেশের মানুষ এগুলো বুঝে জানে। আপনার কি ধারণা এই যদি বিলটা পাস হয়, আওয়ামী লীগ তো আরো শক্তিশালী হয়ে উঠবে তখন? জি বাড়ি ভাই, আওয়ামী লীগ, বুঝিনি আপনার কথা। এই বিলটা যদি পাস হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিলটা যদি পাস হয়, আওয়ামী লীগ তো দেশে বিদেশে আরো শক্তিশালী হয়ে উঠবে। না, ডেফিনেট এই দেখেন, আইন দিয়ে কখনো আওয়ামী লীগরে আটকায় রাখা যাবে না। কারণ এই আপনি রাজনীতি করছেন, আপনি আমি কথাগুলো বলছি, এটা সাধারণ মানুষ শুনছে। আমরা যেটা বলবো সেটাই কি বেদবাক্য? তারা তো বিচার বিশ্লেষণ করবে আপনি আমি কি আলোচনা করতেছি। তো তারা তো সেটাই, আওয়ামী লীগ কি রাজনীতিটা করে, দেশের জন্য কি করেছে। এই দেশ, একটা কথা আছে না, বাংলাদেশ আওয়ামী লীগকে তৈরি করেনি, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। তো এই কাজেই এই দেশের জন্য আওয়ামী লীগ যা দিয়েছে, যদি বাদই দিলাম, গত 15 বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উচ্চতায় গেছে, যে সম্মানের জায়গায় গেছে। আপনি অস্ট্রেলিয়া আছেন, আপনি যেই সম্মান 5ই আগস্টের আগে নিয়ে অস্ট্রেলিয়াতে চলাফেরা করতেন, আপনার সেই সম্মান কি এখন অস্ট্রেলিয়া আছে? আমাদের প্রবাসীদের আছে? নাই। কারণ আপনি যখনই পরিচয় দেন আপনি বাংলাদেশ, তখন আপনার সম্মানটা নিচে নেমে যায়। কারণটা কি? কারণ বাংলাদেশ এখন মব সন্ত্রাসের দেশ, বাংলাদেশে কোনো আইনের শাসন নাই, বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই, বাংলাদেশের মানুষের কোনো শান্তি নাই,
বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল, কোথায় চলে গেছে। বাংলাদেশ একটা ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের শিশুরা এখন ভ্যাকসিনের অভাবে মারা যাচ্ছে। হ্যাঁ, যেই ভ্যাকসিন বাজারে পাওয়া যায় না, যেই ভ্যাকসিন সরকার দেয় ইউএন এর মাধ্যমে, সেই ভ্যাকসিন আপনার হচ্ছে অভাবে শিশুরা মারা যাচ্ছে, মাতৃমৃত্যু বেড়ে গেছে। এই বাংলাদেশে তো আমরা আছি। দারিদ্রতা ডে বাই ডে বেড়ে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে। তো এই যে আমাদের সম্মান কমে যাচ্ছে, তো এই সম্মানটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের তৈরি করেছিলেন। এক পদ্মা সেতুর কারণে আমাদের কত লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে। সেই পদ্মা সেতু করে তিনি দেখিয়ে দিয়েছেন না যে আমরাও পারি। তিনি সেই পদ্মা সেতুর একটা রিপ্লেকা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের হাতে হস্তান্তর করেন নাই। এটা তো ছিল বাংলাদেশের মানুষের মর্যাদার প্রতীক। শুধু তো পদ্মা সেতু না, তিনি ষড়যন্ত্রের জবাব কাজ দিয়ে দিয়েছেন। কাজে সেই 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 সেটা তো এখন বাংলাদেশের মানুষ আজকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কাজেই আওয়ামী লীগ শক্তিশালী না, আওয়ামী লীগ মানুষের হৃদয়ের মধ্যে আছে। আপনি সবকিছু কেড়ে নিতে পারবেন, মুখের জবান পর্যন্ত আপনি কেড়ে নিতে পারবেন, কিন্তু হৃদয়ের জায়গাটা আপনি কিভাবে কেড়ে নেবেন? আমরা শেষ করব খালেদ ভাই, একটা বিষয় আপনার সাথে আলোচনা করতে হয়, এই উত্তরটা আপনিই দিতে পারবেন প্রপারলি, আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই যে খাল খনন কর্মসূচিটা, এটা পরিণতিটা কি? না, ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটা কথা বলি, আমি যখন মন্ত্রী হয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন যে দেখো, মানুষের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহিত হয় শিরার মধ্য দিয়ে, বাংলাদেশের নদী নালা খাল বিল এটা হচ্ছে বাংলাদেশের শিরা। এটার প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ শুকিয়ে যাবে। এবং তিনি কিন্তু আপনি জানেন আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে ছিলাম, আমাকে টার্গেট দিয়েছিলেন তিনি 10,000 কিলোমিটার নৌপথ তৈরি করতে হবে। এবং আপনার হচ্ছে এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং হচ্ছে আপনার ত্রাণ মন্ত্রণালয় এবং এগ্রিকালচার মন্ত্রণালয়, আপনার হচ্ছে কি বলে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, সবগুলো মিলিয়ে তিনি ট্রাস্ট করে দিয়েছিলেন যে সারা দেশে নদী নালা খাল বিল খনন করে প্রবাহ নিশ্চিত করতে হবে। তো এটার জন্য এখন তো আমরা এটার জন্য নতুন নতুন ড্রেজার ছোট বড় বিভিন্ন ধরনের সংগ্রহ করেছি। কারণ এখন তো কোদাল দিয়ে তো এখন পুকুরও করে না, ড্রেনও তৈরি করে না, সেটা জন্য এক্সকেভেটর লাগে এবং সেই ধরনের যন্ত্রপাতি আমাদের ইকুইপমেন্ট আছে। আমরা দেখলাম যে এখনো রাজনীতির রং তৈরি করার জন্য কোদাল কাঁধে নিয়ে নদী খনন করতে গেল। আমি জানি না এটা এখন মানে এই যে মানে আলোচনায় রাজনীতি, আপনি দেখেন যখন বললো যে আই হ্যাভ এ প্ল্যান, 50,000 কিলোমিটার খাল খনন করা হবে, তখন তো অনেকে আশ্চর্য হয়ে গেছিল যে বাংলাদেশে 50,000 যদি কিলোমিটার খাল খনন হয় তাহলে কি হবে বাংলাদেশ। তো সেটা এখন শুনলাম 25-এ চলে এসেছে, তারপরে এখন শুনলাম 20-এ চলে এসেছে। তো ঘটনা হচ্ছে যে এগুলো হচ্ছে রাজনীতির একটা মানে দৃশ্য পরিবর্তনের বিষয়, আর কিছু না। বাংলাদেশের যে মূল ক্রাইসিস, সেই যে বাংলাদেশের যে মূল সংকট, সেই সংকটটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য কখনো ফ্যামিলি কার্ড, কখনো কৃষক কার্ড, যেগুলো আগে থেকে মানুষ ভোগ করছে, যে নদী খনন খাল খনন, এগুলো চলমান প্রক্রিয়া, এগুলাকে নতুন ভাবে সামনে নিয়ে এসে মানুষের মূল সংকটকে ধামাচাপা দেওয়া, বাংলাদেশের যে মূল যে পথকে বিপদগামী হয়ে গেছে সেটাকে আরেকদিকে ডাইভার্ট করা, এগুলোই হচ্ছে মূল লক্ষ্য, অন্য কিছু না। পেট্রোল পাম্পে এত মানুষ তেলের অপেক্ষায়, হামে মানুষ মারা যাচ্ছে, সংসদে এই বিষয়গুলো নিয়ে আলাপ হয় না। আজকেও ঢাকায় প্রোগ্রাম হলো, সেটা হচ্ছে হাজার 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 মোটরসাইকেল তেলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কৃষকরা সারের জন্য ছুটাছুটি করতেছে, বিদ্যুৎ নাই, তেল নাই। তো এই স্লোগান তো মানুষ ভুলে গেছিল যে বিদ্যুৎ দাও, তেল দাও, খাওয়া দাও, বাঁচার মতো বাঁচতে দাও।